আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজ আলোচনা করব স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির কিছু বিষয় আশয় নিয়ে, যেমন স্থির তড়িতের ধারণা, চার্জিতকরণ বা আহিতকরণ, চার্জিত বস্তু বা আহিত বস্তু, তারপর শিখবো আমরা চার্জের সংজ্ঞা, তারপরে আধানের কোয়ান্টায়ন এবং একদম শেষে স্থির তড়িৎ এবং চলতড়িতের সংজ্ঞা। তাহলে চলো শুরু করা যাক। মোটামুটি প্রাচীনকাল থেকেই মানুষের একটা জিনিস খেয়াল করলো যে কিছু বস্তুকে অন্য কোনো বস্তুর সাথে যদি আমরা ঘষা দেই তাহলে এর মধ্যে কি যেন একটা ঘটে। এই কি যেন একটা ঘটার ফলে এ তখন আশেপাশের কিছু কিছু বস্তুকে আকর্ষণ করে। যেমন মোটামুটি অনেক আগে থেকেই অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের এক প্রকার শক্ত আঠাকে যদি চামড়া দ্বারা, ঠিক আছে, অথবা পশমযুক্ত চামড়া দ্বারা, একটু পশম থাকে আর কি, এমন একটা চামড়া দ্বারা ঘষা হলে দেখা যেত কি যে এখানে কিছু একটা ঘটতো, যার ফলে এই অ্যাম্বারকে যদি অন্য কোনো যেমন গম, তারপরে ভুসি, তারপরে তুষ, এগুলোর কাছাকাছি নিয়ে আসলে সেগুলোকে আকর্ষণ করতো। এছাড়াও তোমরা দেখবা যে চিরুনি দিয়ে চুল যদি একদম শুকনা অবস্থায় যদি তোমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াও, তারপর যদি সেই চিরুনিটাকে কিছু ছোট ছোট কাগজের টুকরার কাছে নিয়ে আসো, দেখবা সেই কাগজের টুকরাকে সে কিন্তু আকর্ষণ করে। তাহলে এখানে আসলে কি ঘটনা ঘটলো? এই কি ঘটনা ঘটলো তখন বোঝা যায়নি, বোঝা গেল অনেক দিন পর, যখন মোটামুটি বিজ্ঞানীরা ইলেকট্রন, প্রোটন, নিউটন সম্বন্ধে ধারণা দিলেন তারপর। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অ্যাম্বার, ঠিক আছে, অ্যাম্বার, এই গ্রিক ভাষায় অ্যাম্বারই কিন্তু আসলে ইলেকট্রন। হ্যাঁ, সেখান থেকে কিন্তু এই ইলেকট্রন শব্দটা এসেছে। অনেক দিন পর যখন পরমাণুর মডেল আবিষ্কৃত হলো, দেখা গেল যে প্রত্যেকটা পদার্থের মধ্যে আসলে কি থাকে আমরা জানি, নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং বাহিরের অনুমোদিত কক্ষপথে থাকে হচ্ছে প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন, তাই না? এই ইলেকট্রন সমূহ বাহিরের কক্ষপথে থাকে আর প্রোটন থাকে কেন্দ্রে, নিউক্লিয়াসের মধ্যে। যখন কোনো বস্তুকে অন্য বস্তুর সাথে ঘষা দেয়া হয়, এই ইলেকট্রন সমূহ খুব হালকা এবং মোটামুটি নিউক্লিয়াস থেকে দূরে অর্থাৎ বাহিরের দিকে হওয়ার কারণে এই ইলেকট্রন সমূহ কি হতে পারে, ইলেকট্রন সমূহ এক বস্তু থেকে আরেক বস্তুতে চলে যায়। তাহলে ইলেকট্রন আর প্রোটনের আধান কিন্তু সমান, ভর ভিন্ন হলেও আধান কিন্তু সমান। এই প্রোটন এবং ইলেকট্রনের আধানকে ধরা হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, অর্থাৎ প্রোটন হলে এটা হবে প্লাস, আর ইলেকট্রন যদি হয় তাহলে এটা হবে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এই প্লাস মাইনাস হচ্ছে আধান, এর প্রকৃতিটা যে ভিন্ন রকম সেটা বোঝানোর জন্য। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো, স্বাভাবিকভাবে কোনো একটা বস্তুতে যদি যতগুলো প্রোটন থাকে ততগুলোই যদি ইলেকট্রন থাকে, তাহলে প্লাস এবং মাইনাস একে অন্যকে নিউট্রাল করে দেয়, তখন আমরা বলি এখানে আসলে কোনো কি উৎপন্ন হয় নাই, কোনো চার্জের উৎপন্ন বা চার্জের উদ্ভব আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কোনো কারণে যদি ইলেকট্রন কমে যায় তাহলে কিন্তু এই মাইনাস কমে গেল, তখন প্লাসের আধিক্য দেখা দিবে, অর্থাৎ প্লাস চার্জের আধিক্য দেখা দিবে। আর ভিন্ন ক্রমে যদি এখান থেকে চলে যাওয়া যে ইলেকট্রন অন্য কোনো বস্তুতে যদি চলে যায়, আমরা ধরলাম অন্য আরেকটা বস্তুতে চলে গেল, তাহলে এই ইলেকট্রনটা যখন সেখানে চলে গেল তখন সেখানে কিন্তু মাইনাস চার্জের আধিক্য দেখা দিল। এই ঘটনাটাই আসলে ঘটে যখন একটা বস্তুর সাথে আরেকটা বস্তুকে ঘষা দেওয়া হয়। বুঝতে পেরেছো বন্ধুরা? এখন এই যে আমরা বললাম যে একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে ঘষা দেওয়ার ফলে এখানে কি ঘটলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন সংখ্যার তারতম্য ঘটলো। এই ইলেকট্রন সংখ্যা তারতম্য ঘটার কারণেই কিন্তু এদের মধ্যে একটা ঘটনা ঘটলো। তো এই যে এখানে যে ঘটনাটা আর কি, অর্থাৎ এই যে ইলেকট্রনের যে হ্রাস, অর্থাৎ ইলেকট্রন সংখ্যার যে স্বাভাবিক সংখ্যার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতে প্রোটনের সমান সংখ্যক হওয়া উচিত, তার যে হ্রাস বৃদ্ধি বা তারতম্য ঘটলো, এই ঘটনাটাকেই আসলে বলা হয় হচ্ছে আহিতকরণ বা চার্জিতকরণ। ঠিক আছে? আর এই চার্জিতকরণ বা আহিতকরণে অংশ নেওয়া বস্তুগুলোকে বলা হয় আহিত বস্তু বা চার্জিত বস্তু। তাহলে আমরা সংজ্ঞানুসারে কি বলতে পারি খেয়াল করো, চার্জিতকরণ বা আহিতকরণের সংজ্ঞায় আমরা বলতে পারি দুটি ভিন্ন বস্তুর ঘর্ষণের ফলে বা অন্য যে কোনো উপায়ে নিজ নিজ স্বাভাবিক ইলেকট্রন সংখ্যার তারতম্যের ফলে
প্রত্যেকের মধ্যে আকর্ষণ আবার সমধর্মীর ক্ষেত্রে বিকর্ষণ করার একটা সক্ষমতা জন্মে। এই প্রক্রিয়াকে বলা হয় চার্জিতকরণ বা আহিতকরণ। তাহলে আহিতকরণের ফলে যে সকল বস্তু আকর্ষণ বিকর্ষণ করার সক্ষমতা লাভ করে তাকে বলা হয় চার্জিত বা আহিত বস্তু। তাহলে আমরা বুঝতে পারলাম যে বস্তু থেকে আরেকটা বস্তুতে আসলে কি যায়, বস্তু থেকে আরেকটা বস্তুতে আসলে ইলেকট্রন যায়, প্রোটন কিন্তু যায় না। সহজ ভাষায় আমরা বলতে পারি চার্জ যায়। একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, প্রোটন ইলেকট্রন এগুলো কিন্তু আসলে চার্জ না, কিন্তু যখনই এদের হ্রাস বৃদ্ধি অর্থাৎ স্বাভাবিক সংখ্যার তারতম্য ঘটে তখন আমরা একটা বৈশিষ্ট্য দেখতে পাই, সেই বৈশিষ্ট্যটাই কিন্তু চার্জ। কথাটা কি বুঝতে পেরেছ? তাহলে আমরা কিন্তু কখনো বলবো না ইলেকট্রন আসলে একটা চার্জ। আসলে ইলেকট্রনটা যখন কোনো জায়গায় আধিক্য দেখা দেয় তখন তার একটা ধর্ম আমরা পরিলক্ষিত করি বা একটা ধর্মের উদ্ভব ঘটে, সেটাই হচ্ছে চার্জ। ঠিক আছে, তাহলে চার্জের সংজ্ঞায় আমরা কি বলতে পারি? মৌলিক কণিকা ইলেকট্রন প্রোটন সমূহের মৌলিক বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। ঠিক আছে, এটাই কিন্তু চার্জের মোটামুটি সংজ্ঞা। এবার আসো, আমরা একটু আগেই কিন্তু একটা জিনিস বলেছি, সেটা কি বলতো? একটা বস্তু থেকে কিন্তু ধরো ইলেকট্রন সরে গেল, তাহলে এই যে ইলেকট্রন সরে গেল, কথার কথা দুইটা ইলেকট্রন, আসলে তো এরকম একটা দুইটা ইলেকট্রন সরে না। ঠিক আছে, অনেকগুলো সরতে পারে, আমি জাস্ট বুঝাচ্ছি। এখন দেখো তো দুইটা ইলেকট্রন যদি সরে যায়, এরাই তো একটু আগে দুইটা প্রোটনের প্রভাবকে নিষ্ক্রিয় করে রেখেছিল, তাই না? বা কি বলা যায়, প্রশমিত করে রেখেছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন সরে যাওয়ায় যে এরা যে প্লাস চার্জকে প্রশমিত করে রেখেছিল, এখন কিন্তু তাদের একটা কি দেখা যাবে, তাদের একটা আধিক্য দেখা যাবে বা একটা প্রভাব দেখা যাবে। আবার ভিন্নভাবে এই যে ইলেকট্রন, ধরি আমরা এই ইলেকট্রনটা এই বস্তুতে চলে এসেছে, তাহলে এখানে নিশ্চয়ই ইলেকট্রনের আধিক্য দেখা দিবে। তাহলে এখান থেকে দুইটা ইলেকট্রন সরে আসলে এখানে দুইটা প্রোটনের প্রভাব বা প্লাস চার্জের প্রভাব দেখা যাবে, আর এখানে দেখা যাবে দুটো মাইনাস চার্জের আধিক্য বা প্রভাব। আমরা কিন্তু বলতে পারি যে এই বস্তুটা কি হয়ে গেল, আহিত বা চার্জিত হয়ে গেল। এই বস্তুও কিন্তু আহিত বা চার্জিত হয়ে গেল। কীরকম? সমান। তার অর্থাৎ এখান থেকে ঠিক যতগুলো ইলেকট্রন সরে গিয়েছে এ কিন্তু ততগুলোই ইলেকট্রন পেয়েছে, একটাও বেশি না একটাও কম না। এখন একটা জিনিস খেয়াল করো, যদি একটা ইলেকট্রন সরে যায় তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম এবং অবশ্যই প্লাস এই পরিমাণ কি দেখব আমি, আধিক্য বা চার্জের উদ্ভব দেখব। যদি দুটো হয় তাহলে এইটার সাথে আমি জাস্ট 2 গুণ করে দিলেই হবে। আবার বিপরীত ক্রমে এদিকে একটু তাকাও, এখানে কিন্তু চার্জের উদ্ভব হবে 1.6 ইন্টু 10⁻⁻19 এবং কুলম এবং সামনে মাইনাস। তাহলে দুইটার জন্য কি হবে বলো তো দেখি? এখানে দুইটার জন্য কিন্তু আমরা দেখব যে দুটো এর সাথে গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে। তার মানে আমি কিন্তু ইচ্ছা মতো কি করতে পারবো না, চার্জের সৃষ্টি করতে পারবো না। চার্জের সৃষ্টি আমাকে করতে হলে অবশ্যই এই যে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই যে একটা নির্দিষ্ট যে সংখ্যা, আচ্ছা এখানে কিন্তু এই মানটা আরো একটু বড়, 1.6 এর পরে আরো অনেক কিছু আছে, আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য এইটুকু নিয়েই বুঝাচ্ছি। এই যে একটা নির্দিষ্ট মানের, একটা ন্যূনতম নির্দিষ্ট মানের পূর্ণ সংখ্যার গুণিতক আকারেই কিন্তু চার্জ সৃষ্টি করা যাবে, অর্থাৎ যে কোনো মানের কি সৃষ্টি করা যাবে না, চার্জ সৃষ্টি করা যাবে না। একে বলা হয় আধানের কোয়ান্টায়ন। ঠিক আছে, তাহলে আধানের কোয়ান্টায়ন জিনিসটা কি? আধানের কোয়ান্টায়নটা হচ্ছে কোনো বস্তুকে ইচ্ছে মতো যে কোনো মানে চার্জিত করা যায় না। এই চার্জের মান একটি ন্যূনতম যে সংখ্যার পূর্ণ সংখ্যার, একটা ন্যূনতম সংখ্যার পূর্ণ সংখ্যা, আচ্ছা ন্যূনতম সংখ্যা না বলে মান কথাটা ভালো না, মান বলা, ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে হয়। সেই মানটি কি? সেই মানটি একটি ইলেকট্রনের চার্জের মান। ঠিক আছে, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আমি সামনে এখানে মাইনাস দিলাম না, তোমাদের বোঝার উদ্দেশ্যে আর কি।
একেই বলা হয় আধানের কোয়ান্টায়ন। তাহলে গাণিতিকভাবে আমরা বলতে পারি কি বলতো দেখি, কিউ সমান এন ই, যেখানে কিউ হচ্ছে চার্জের পরিমাণ, এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং ই হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ। ক্লিয়ার? এবার আমরা স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা একটু খেয়াল করি। দেখো এখানে একটা প্রশ্নে বলেছে যে 8 ইন্টু 10⁻⁻17 কুলম এই পরিমাণ চার্জ যদি সৃষ্টি করতে চাই তাহলে কতটি ইলেকট্রনের বাড়তি বা ঘাটতি হতে হবে। আসো আমরা একটু সমস্যার সমাধানটাতে চলে যাই। খেয়াল করো, আমাদের এখানে কি দেয়া আছে, আমাদের এখানে কিউ এর মান দেয়া আছে, তাই না? আমাদের এখানে বলেছে কতটি ইলেকট্রন বা কতটি ইলেকট্রনের ঘাটতি বা বাড়তি লাগবে, তার মানে এন সমান হোয়াট। তো আমরা তো একটা সূত্রই জানি আধানের কোয়ান্টায়ন থেকে, কিউ ইজ ইকুয়াল এন ইন্টু ই। সুতরাং এন সমান দাঁড়াচ্ছে কি, কিউ ডিভাইডেড বাই ই। এখন আমার এখানে কিউ এর মান কত, 8 ইন্টু 10⁻⁻17, আর ই এর মান কত আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, আমরা যদি এটা করি তাহলে এখানে কত পাবো, আমরা এখানে পাবো এন এর মান 500টি। তাহলে এই হচ্ছে আমাদের চার্জের যে কোয়ান্টায়ন থেকে পাওয়া ইলেকট্রনের সংখ্যা। অর্থাৎ কোনো বস্তুতে যদি আমি প্লাস এত চার্জ সৃষ্টি করতে চাই তাহলে এখান থেকে ইলেকট্রন সরিয়ে ফেলতে হবে এতটি, আর যদি আমি মাইনাস এত কুলম সৃষ্টি করতে চাই তাহলে 500টি ইলেকট্রন এতে প্রদান করতে হবে। এই হচ্ছে আধানের কোয়ান্টায়ন। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন আমরা একটু চিন্তা করি যে আসলে এই যে ইলেকট্রনের হ্রাস বা বৃদ্ধির ফলে, এই যে ইলেকট্রনের হ্রাস বা বৃদ্ধির ফলে ওই বস্তুর মধ্যে কিসের সৃষ্টি হয়, ওই বস্তুর মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ করার একটা সক্ষমতা আসে, তাই না? অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুতে প্লাস চার্জ এর সৃষ্টি করি আর কোনো একটা বস্তুতে যদি আমরা মাইনাস চার্জের সৃষ্টি করি, আসলে তারা পরস্পরকে কি করবে, তারা পরস্পরকে আকর্ষণ করবে, তাই না? আকর্ষণ করে আসলে তারা কি করতে চায়, তারা ইলেকট্রন আদান প্রদান করে দিন শেষে তারা চায় যে এর যেহেতু ইলেকট্রন দরকার, এর কাছ থেকে ইলেকট্রন নিবে, কারণ এর ইলেকট্রন মুক্ত করার দরকার। কারণ মনে রাখবা প্রত্যেকটা বস্তুর দিন শেষে টার্গেট থাকে বা ইচ্ছা থাকে, ইচ্ছা আসলে বলতে না, যেমন তাদের একটা ধর্ম হচ্ছে যে সমান সংখ্যক প্রোটন আর ইলেকট্রন কোনোভাবে লাভ করা। তো এটার জন্য একে অন্যকে কি করবে, একে অন্যকে আকর্ষণ করলো। ঠিক আছে, এখন এই যে ধর্ম, এই ধর্মটা যার মধ্যেই আছে আমরা বলতে পারি তার মধ্যেই আসলে স্থির বৈদ্যুতিক একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, এইটাকেই আমরা আসলে বলতে পারি যে এই আকর্ষণ বিকর্ষণ দ্বারা, অর্থাৎ আধানের হ্রাস বা বৃদ্ধি বা ইলেকট্রনের হ্রাস বৃদ্ধির ফলে যে এখানে একটা ধর্ম, এই ধর্মটাই আসলে স্থির বৈদ্যুতিক বল। ঠিক আছে, আর এটা সৃষ্টি, আর এই যে এই বস্তুর মধ্যে এই যে তড়িৎটা বা এই ধর্মটা যেহেতু আবদ্ধ থাকে, স্থির থাকে, তাই এটাকে আমরা বলি আসলে স্থির বিদ্যুৎ। বুঝতে পেরেছ? আর যদি আমরা কি করতে পারি, ধরো এরা একে অন্যকে আকর্ষণ করতে চাচ্ছে, কেন? ওই যে বললাম আদান প্রদান, চার্জের আদান প্রদান। কিন্তু এইটা না করে যদি আমরা এদেরকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেই তাহলে কিন্তু যেখান থেকে ইলেকট্রন চলে আসা উচিত সেটা কিন্তু এই পরিবাহী তারের ভিতর দিয়ে পাশে চলে আসবে। এখন দেখো তো এই যে ইলেকট্রনের প্রবাহর কারণে আমরা বলতে পারি এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। সনাতন যে যে ধর্ম, সেই বৈশিষ্ট্য বা সংজ্ঞা, সেখানে আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যায়। যদিও মডার্ন ইলেকট্রনিক্স আবার এটাও বলে ইলেকট্রনের দিকই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। যাই হোক, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা এখন কিন্তু আরেকটা বিষয় জেনে গেলাম। তাহলে স্থির তড়িতের সংজ্ঞাটা আমরা জেনে গেলাম। যখন কোনো বস্তুতে চার্জের উদ্ভবের ফলে তড়িৎ ওই বস্তুতে সীমাবদ্ধ থাকে
এবং স্থির বৈদ্যুতিক আকর্ষণ বিকর্ষণের বলের মাধ্যমে এর অস্তিত্ব সম্পর্কে জানা যায় তাকে স্থির তড়িৎ বলে। আর চলতড়িৎটা কি? যখন কোনো তড়িৎ চার্জ কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তাকে চলতড়িৎ বলে। এইমাত্র আমরা যেটা বললাম সেটার সংজ্ঞাটাই হচ্ছে এটা, তোমরা এটা খাতায় তুলে দিতে পারো। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রাথমিক আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বল অর্থাৎ কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।